ভারতবর্ষে চার ধামের একটি এবং ছোট চার ধাম অর্থাৎ উত্তরাখণ্ডের চার ধামের একটি শ্রীবিষ্ণু ধ্যান কেন্দ্র বদ্রীনাথ ধাম। পৌরাণিক মতে মানা হয় শ্রীবিষ্ণু বিভিন্ন রূপে বিভিন্ন ধামে বিরাজ করেন। রামেশ্বরমে স্নান করেন, পুরীতে ভোজন করেন, বদ্রীনাথে ধ্যান করেন এবং দ্বারকাতে বিশ্রাম করেন। আদি শঙ্করাচার্যের মতে বদ্রীনাথ সত্যযুগকে, রামেশ্বরম ত্রেতাযুগকে, দ্বারকা দাপর যুগকে এবং পুরী কলিযুগকে চিহ্নিত করে। আজ আমাদের যাত্রা কেদারনাথ থেকে বদ্রীনাথের পথে। প্রতি বছর ঠিক কেদারনাথ মন্দিরে কপাট যেদিন খোলে এবং যেদিন বন্ধ হয়, বদ্রী বিশালের দ্বারও সেদিন খোলে এবং সেই দিনেই বন্ধ হয়। কারণ 10,000 ফুটের বেশি উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে বছরের বাকি 6 মাস এখানে বরফে ঢেকে থাকে। আজ আমরা মন্দিরের দ্বার খোলার প্রায় 1 সপ্তাহের মধ্যেই দর্শন করতে এসেছি এই বদ্রীনাথ ধাম, কিন্তু তার মধ্যেই শুরু হয়ে গেছে ভারত পাক যুদ্ধ। কিভাবে আমরা সার্ভাইভ করলাম এখানে, আজকের গল্পে সেগুলিই থাকবে। তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না, এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন কমেন্টে বদ্রী বিশালের জয় লিখে আজকের ভিডিওটি শুরু করা যাক। কেদারনাথ ও বদ্রীনাথ ভ্রমণ শেষ পর্ব। আজ আমরা এখনও কেদারনাথে আছি। সকালে ভগবানের দর্শন সেরে সকাল 8টা নাগাদ রওনা দিয়েছি গৌরীকুণ্ডের দিকে। তো এখন বাজে 8টা। হর হর মহাদেব বলে আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। জ্যাকেট পরে নিয়েছি, মানে রেইনকোট পরে নিয়েছি, কারণ ওয়েদার আবার খারাপ করেছে, আবার নিচেকে পড়তে হবে, তার আগে থেকে পরে নিলাম। এবং এই যে আমাদের জিএমবিএনের কটেজ, এটাকে বাই বাই বলে টাটা বলে আমরা এখান থেকে এবার রওনা দিচ্ছি নিচের দিকে। তবে এখানে কিন্তু অনেকে বাস্কেট নিচ্ছে, বাস্কেটে করে যাচ্ছে। ওই মোটামুটি 10 থেকে 15,000 টাকা করে চাইছে, ঠিক আছে, সেটা দেখে নেবেন। এই যে লাঠি কিন্তু সঙ্গে রাখতে ভুলবেন না, এটা হারিয়ে গেলে কিন্তু চাপ হয়ে যাবে। আমরা আজকে অনেকটাই শর্টকাট ধরবো। 8টার সময় রওনা দিচ্ছি, দেখি কটায় গিয়ে পৌঁছাই, ঠিক আছে। রাস্তায় হয়তো আর বেশি ভিডিও করা হবে না, কারণ আজকে নামার পালা থাকবে, ঠিক আছে। চলুন তাহলে। রাস্তায় বহু কঠিন শর্টকাট পথ ধরে আমরা সামনের দিকে এগোলাম। এই যে লং রুট ওই দিক দিয়ে যাচ্ছে, আমরা এই যে শর্ট রুটটা ধরবো। ওই যে দেখতে পাচ্ছেন একটা দাগ, ওটা হচ্ছে রাস্তা শর্ট রুটের। আমরা এই শর্ট রুটটা একদম কভার করব। আগেরবারও আমরা এই পথেই গেছিলাম, কিন্তু আগেরবার বৃষ্টি হচ্ছিল। রাস্তায় অনেকবার বৃষ্টি এসেছে, দুর্গম রাস্তা পেরিয়েছি, রাস্তা সহজ থেকে আবার কঠিন হয়েছে। এই যে আমরা এবার লংগেস্ট শর্টকাট রুট নেব, কিন্তু রাস্তা কিন্তু স্লিপি, এটাও মাথায় রাখতে হবে। বয়স্কদের জন্য কশনস আছে, তো দেখে শুনে ধীরে সুস্থে নামবেন। এই যে লংগেস্ট শর্টকাট, এরপরে এত বড় শর্টকাট নেই, ঠিক আছে। এই যে এই শর্টকাটে আমরা গতবার নেমেছিলাম, এখান থেকে নদী প্রবাহিত হতো, সেই জায়গাটায় এখন বরফ জমে গেছে নদীটা, এখন আর নদী নেই, এই বরফের উপর দিয়ে যেতে হবে। প্রকৃতির অপরূপ রূপ, এক এক সময় এক এক রকম। এটাই জুলাই আগস্ট সেপ্টেম্বরে আসলে নদী হয়ে যাবে, এখন মে মাসে এখানে পুরো বরফ। রাস্তা কিন্তু খতরনাক শর্টকাট। বৃষ্টি হলে এই রাস্তা একদমই রেকমেন্ডেড না, এরকম রাস্তা। এখানে পাশেই খাই। তো এখান থেকে গৌরীকুণ্ড আর 10 কিলোমিটার। আমরা হাঁটলাম 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিটে আমরা নামলাম 4.5 কিলোমিটার। এবার আশা করছি 6 ঘন্টার মধ্যে আমরা নেমে যাব, মানে আর 4 ঘন্টার মধ্যে আমরা 10 কিলোমিটার কভার করে ফেলবো আশা করি। চলুন। নামার সময় একটু কষ্ট কম হয় এবং সময়ও কম লাগে। নামার সময় পুরো জার্নিটাই ম্যাসাকার করে দিয়েছে বৃষ্টিতে, দেখুন কি অবস্থা।
ভীমবলির 2 কিলোমিটার আগে বৃষ্টিতে পড়েছি। দেখুন মানুষ কত কষ্ট করে আসছে, দেখুন। এখন আমরা আছি রামবাড়াতে, এটা হচ্ছে ভীমপল্লির সেই ব্রিজ। তো এখন বাজে দুপুর 2টো। আমরা চলে এসেছি প্রায় 13 কিলোমিটার, আর 3 কিলোমিটার বাকি আছে গৌরীকুণ্ড। তো ভেবেছিলাম 6 ঘন্টার মধ্যে নেমে যাব, কিন্তু নামতে পারিনি। মাঝখানে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো এবং একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম। নামতে আরও 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে এখান থেকে গৌরীকুণ্ড নামতে। ঠিক আছে, আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে ভৈরবনাথ মন্দিরের সামনে। এখানে একটা মন্দির আছে, এই দেখুন। এই যে, তো চলুন নিচে গিয়ে কথা হবে। ঠিক আছে, তারপরে আবার আজ এখান থেকে আমরা রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে। জানি না কতদূর পৌঁছাবো। যদি রুদ্রপ্রয়াগ অবধি পৌঁছাই তাহলে রুদ্রপ্রয়াগে গিয়ে রাত্রিবাস করবো, তারপরে কাল সকালবেলা আবার জার্নি শুরু করবো। ঠিক আছে, তো এখন বাজে 3:22, অর্থাৎ 7 ঘন্টা 22 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছালাম এই গৌরীকুণ্ডের যে দ্বার আছে সেখানে। যদিও এখান থেকে আরও 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে স্ট্যান্ড অবধি, 1 কিলোমিটারের বেশি। তবুও দ্বার অবধি পৌঁছে গেছি, মানে নিচে নেমে গেছি। অনেকে লাঠি ফেরত চাইছে, 10 টাকা দিলে লাঠি ফেরত নেবে। যাই হোক, আপনারা দিতে পারেন। এবার এখন দেখছি এখনও অনেক মানুষ এগোচ্ছে, তো তাদেরকে বলতে চাই তারা রাত্রিবেলা 9টা-10টা বেজে যাবে উপরে উঠতে, যদি পায়ে খুব স্পিড থাকে। আর যদি স্পিড কম থাকে তাহলে রাত 12টা বেজে যাবে। ওপরে যা নেগেটিভ টেম্পারেচার, মাইনাসে চলে যাচ্ছে, -4 ডিগ্রি। গত পরশু ছিল -4 ডিগ্রি। তো তাতে খুবই অসুবিধাজনক বিষয়, কারণ আমাদের ওপরে শ্বাসকষ্ট হচ্ছিল। টেন্টের মধ্যে ছিলাম তাও শ্বাসকষ্ট হচ্ছিল, শুয়েছিলাম তাও শ্বাসকষ্ট হচ্ছিল, এই আর কি বিষয়। যাই হোক, এই যে গৌরীকুণ্ডের গেট, এই দেখুন। তো আমরা পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। হর হর মহাদেব। চলুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার যাত্রা আমাদের শুরু হবে বদ্রীনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় বদ্রী বিশালের জয়। আমরা ধীরে ধীরে একদম গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। গৌরীকুণ্ড থেকে শেয়ার গাড়িতে পৌঁছালাম সোনপ্রয়াগে। তো এখন বাজে 5:30। আমরা সোনপ্রয়াগে এসে খাওয়া দাওয়া করে নিলাম এবং ব্যাগ নিয়ে নিলাম। এবার যেহেতু উপরে আমরা 2 দিন ছিলাম, তার জন্য ব্যাগ হয়ে গেল 3 রাতের, মানে 24 ঘন্টা করে এক দিনের আর কি কাউন্ট হয়। তো যেটা অ্যাটাচি সেটা আপনার 150 টাকা এবং নর্মাল ব্যাগ আপনার 100 টাকা। তো 3 দিনের জন্য 750 টাকা লাগলো ব্যাগে। এবার আমরা এগোচ্ছি স্ট্যান্ডের কাছে। এখান থেকে রুদ্রপ্রয়াগের জন্য কোনো গাড়ি আপাতত পাওয়া যায় কিনা, কারণ আমরা এগিয়ে থাকতে চাই। এখন এখানে রোদ্দুর, আমরা এগিয়ে থাকতে চাই বদ্রীনাথের জন্য। সোনপ্রয়াগ থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সীতাপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস ধরলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। এই যে সীতাপুর বাস স্ট্যান্ড, এসব বাস দাঁড়িয়ে আছে। এখান থেকে সারা উত্তরাখণ্ডে বাস যায়, বাস সার্ভিস আছে সীতাপুরের জন্য। আজকে আমরা রেস্ট নেব এই বাসের মধ্যেই। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের বাস রওনা দিচ্ছে এখান থেকে এই সীতাপুর থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে। আমাদের পার হেড ভাড়া পড়লো 600 টাকা করে। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি 7টার সময়। হয়তো ভোর ভোর গিয়ে পৌঁছাবো বদ্রীনাথে। বদ্রী বিশালের দর্শন আগামীকালই করব। আজ রাত্রেবেলা আমরা বাসে থাকছি। কাল আমাদের ওখানকার টেন্ট বুক করা আছে, ডরমিটরি বুক করা আছে। আমরা সেখানে স্টে করব এবং কালকে দর্শন করে নেব। কালকে যদি সময় সুযোগ হয় তাহলে আমরা যাব মানাগ্রামে। ওখান থেকে বেশি দূর নয়, 6 কিলোমিটার। তো একটা গাড়ি নিয়ে মানাগ্রাম আমরা ঘুরে আসবো। ঠিক আছে, তো জয় বদ্রী বিশালের জয় বলে আমাদের আজকে যাত্রা শুরু করি। নেক্সট ডে, এখন বাজে সকাল 6টা। এগোচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে।
বদ্রীনাথ মন্দির চামোলি ডিস্ট্রিক্টে অবস্থিত। কাল রাতে অনেক ঘটনাই ঘটেছে, আপনাদের একটু অল্পতেই সেটি বলে দিই। তো এখন বাজে সকাল 7টা। কালকের ঘটনা বলা হয়নি, সেটা হচ্ছে এই চামোলি ডিস্ট্রিক্টে বা উত্তরাখণ্ডে বলতে পারেন, রাত্রেবেলা হয়ে গেলে কিন্তু মানে 12টা বেজে গেলে কিন্তু আর কোনো ধরনের কোনো বড় গাড়ি বাস কিন্তু চলাচল করতে দেয় না। তো তার জন্য আমাদেরকে রাত্রেবেলা 11টার সময় যেখানে খেতে দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাটায় বাস দাঁড় করে দেয় এবং বলে যে বাসের মধ্যে ঘুমাও। আর যে হোটেলে দাঁড়িয়েছিল সেই হোটেলের নিজস্ব আপনার ডরমিটরি ছিল, 150 টাকা করে নিচ্ছিল পার হেড। আমরা সেখানে ছিলাম রাত্রেবেলা ওই 11:30 থেকে 4টে অবধি, 4টে সাড়ে 4টে অবধি। তারপরে বলেছিল যে 4টের সময় বাস ছাড়বে, কিন্তু বাস আলটিমেটলি ছাড়লো 5টা 15-র দিকে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আপনার বদ্রীনাথ মন্দির ছিল 154 কিলোমিটার। তো এখন অনেকটাই চলে এসে আরও মানে 50% চলে এসেছি, 50% এখনও বাকি আছে আমাদের যাওয়া। অর্থাৎ আশা করছি যে 9:30টার মধ্যে হয়তো পৌঁছে যাবো, কিন্তু লাস্ট সিটে বসেছি তো তার জন্য মানে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ ঝাঁকুনি প্রচণ্ড। সামনের দিকে বসলে অসুবিধা হতো না, রাস্তা খারাপ নয়, রাস্তা ভালোই, কিন্তু টান আছে। লাস্টের সিটে বসেছি তো তার জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, জয় বদ্রী বিশালের জয় বলে চলুন আমরা যাই। আজকে আমাদের 9 তারিখ, আজকেই আমাদের মানে ডেট পড়েছে বদ্রী বিশালের ওখানে দর্শনের। ঠিক আছে, আগে যাব, গিয়ে আমাদের যে ডরমিটরি বুক করা আছে সেটা আগে গিয়ে দেখবো যে চেক ইন দেয় কি না এত তাড়াতাড়ি, কারণ চেক ইন হচ্ছে 2টোর সময়। যদি আগে থেকে চেক ইন দেয় তাহলে আমরা গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে বদ্রী বিশালের দর্শন করব। ঠিক আছে। আর এদিকে তো যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, যুদ্ধই চলছে। তার মাঝে আমরা এখন এখানে আছি উত্তরাখণ্ডে। রাস্তার বাঁক যেমন সুন্দর, ঠিক তেমনই মনে জাগিয়ে তুলছে ভয়ের ছবি। নিচে কয়েকশো ফুট খাড়াই ঢাল, পড়লেই জীবন ইন্তেকাল। তবে ইন্তেকালের ভয় ভ্রমণের সাথে সাথে অনেকটাই কমেছে, তাই রাস্তার সুন্দর দৃশ্যই উপভোগ্য বিষয় হিসাবে নিজেকে মিলিয়ে নিয়ে এগোতে থাকলাম। আমরা এখন যাচ্ছি যোশীমঠ দিয়ে। দেখতে পাচ্ছেন, এখানে দেখলে বুঝতে পারবেন বাড়ি কিন্তু অনেক নিচে নেমে গেছে। এই যে 2 বছর আগে যোশীমঠের যে বিপর্যয় এসেছিল, এখানে কিন্তু অনেক বাড়ি, অনেক ঘর কিন্তু নিচে নেমে গেছে ওভার কনস্ট্রাকশনের কারণে। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, আমরা দেখলাম অলরেডি আগে। আমরা দেখতে দেখতে এসে পৌঁছালাম বদ্রীনাথ ধামে। তো কাল সন্ধ্যা 7টায় আমাদের জার্নি শুরু হয়েছিল। আজ পরের দিন, এখন বাজে 10:30, অর্থাৎ আমরা প্রায় 15 ঘন্টা 30 মিনিট, মানে 15.5 ঘন্টার মধ্যে পৌঁছলাম বদ্রীনাথ। বদ্রী বিশালের এই পবিত্র ভূমিতে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। এবার আমরা এখান থেকে যাব মন্দিরের দিকেই, কারণ আমাদের বুক করা আছে GMBN এর যাত্রী নিবাস, সেখানে ডরমিটরি আছে আমাদের। তো যাত্রী নিবাসে যাব, তার আগে টোকেন নিয়ে নেব। দেখি এখানে টোকেন সিস্টেম আছে কি না, যদি থাকে সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে রোদ্দুর আছে আপাতত, কিন্তু রোদ্দুর যেই চলে যাবে সেই সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে, কারণ টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রি। ঠিক আছে, এটার অল্টিটিউডও কিন্তু 10,500 ফিটের ওপরে। এখানে অনেক হোটেল আছে, এই যে হোটেল শঙ্করশ্রী, এইগুলো সব বদ্রীনাথে হোটেলের কোনো অভাব নেই। আপনারা যদি বুকিং নাও করে আসেন তাও এখানে হোটেল পেয়ে যাবেন। পরপর করে প্রচুর হোটেল আছে। এই যে নন্দ গেস্ট হাউস, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এই সাইডে আছে নরনারায়ণ গেস্ট হাউস, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে হোটেল হিমগিরি, প্রচুর হোটেল আছে। এই যে রাজরাজেশ্বরী গেস্ট হাউস, এই যে GMBN এর যাত্রী নিবাস, এখানে 500টা বেড আছে। আমরা এখানে বুক করেছি, কিন্তু সম্পূর্ণটাই ডরমিটরি। আর যদি GMBN এ হোটেল বুক করতে চান তাহলে আছে হোটেল দেবলোক, 7,000 টাকা বা 6,000 টাকা বা 5,000 টাকা করে পার নাইট। এই যে যাত্রী নিবাস, আমরা যাব।
চেক ইন করবো। এই যে জিএমবিএনের অফিসিয়াল যে রেট চার্ট খাওয়া দাওয়ার, এই যে আমাদের জিএমবিএনের যাত্রী নিবাস, এই যে ডরমিটরি দেখতে পাচ্ছেন, ওপর নিচে দুজন করে থাকতে পারবে। এরকম এক একটা ডরমিটরিতে আপনার 20টা করে বেড আছে এবং তার পাশে আছে বাথরুম এবং পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা আছে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখন আপাতত। এখানে বাথরুম আছে মোটামুটি 3টে বাথরুম এবং 2টো স্নান করার জায়গা। চলুন দেখাবো আপনাকে। এই যে বাথরুম এবং স্নান করার জায়গা। এই যে ইন্ডিয়ান, এই যে ওয়েস্টার্ন, এই যে স্নান করার জায়গা এবং এই যে গিজার আছে এই বাথরুমে স্নান করার জায়গা। যাত্রী নিবাসে কিন্তু মানে সেফটি সিকিউরিটি ব্যাপারটা বলি, দেখুন এখানে লকার আছে, আপনি বাড়ি থেকে তালা নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে। এই যে ওপরের ব্যক্তির জন্য ওপরের লকার এবং নিচের ব্যক্তির জন্য নিচের লকার, এখানে আপনি তালা দিয়ে ভেতরে জিনিসপত্র রাখতে পারবেন। ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে রাখতে পারবেন। আর এখানে আমরা অনলাইনে বুকিং করেছিলাম বলে পার হেড 500 টাকা করে পড়েছিল, অফলাইনে এখানে এসে বুক করলে পার হেড 700 টাকা করে পড়বে, ঠিক আছে। আর চার্জিংয়ের ব্যবস্থা আছে, চার্জিংয়ের পোর্ট আছে, নিচে একটা চার্জিংয়ের পোর্ট আছে এবং ওপরে একটা চার্জিংয়ের পোর্ট আছে, দুজনের জন্য আলাদা চার্জিং পোর্ট। এবং এখানে আমাদের ব্যালকনিও আছে, ব্যালকনিতে আমরা জামাকাপড় নেড়েছি কারণ স্নান করে নিলাম। আর এখানে এসে স্নান করে নিয়ে নিজেকে একদম পুরো ফ্রেশ লাগছে, যদিও এখন এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তবুও গিজার পেয়েছি, তার জন্য স্নানটা করে নিলাম। তো এইবার যাবো একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে যাব মন্দিরে দর্শনের জন্য। কাল আবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া হরিদ্বারের উদ্দেশ্যে এবং পরশু আমাদের ট্রেন, ঠিক আছে। তো চলুন আমরা এবার যাই নিচে, খাওয়া দাওয়া করে নিই। আমরা জিএমবিএনের যাত্রী নিবাসে আছি, এখান থেকে মন্দির বেশি দূরে না, 200-300 মিটার। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেদিকেই। এখন পাকিস্তানের সাথে যুদ্ধ বেঁধেছে ভারতের। আমরা গত পরশু যখন কেদারনাথে ছিলাম, ইন্ডিয়া 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে, সেটা আমরা কেদারনাথে থাকাকালীনই শুনেছিলাম এবং তারপর যুদ্ধের পরিমাণ বেড়েছে। তো যারা এসেছিল কেদারনাথে তো ভিড় আছে বর্তমানে, কিন্তু তারপর কেদারনাথ থেকে তারা সবাই ব্যাক করেছে হরিদ্বারের দিকে। আমরা ব্যাক করিনি, আমরা আমাদের যে যাত্রা সেটা কন্টিনিউ রেখেছি। এখন বদ্রীনাথে একদম খালি ভাবুন, প্রথম সপ্তাহে বদ্রীনাথ পুরো ফুল থাকার কথা, কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন কিন্তু বদ্রীনাথ অনেকটাই বেশ খালি, রাস্তাঘাটে লোকজনের সংখ্যা বেশি নেই। যদিও এখানেও টোকেনের ব্যবস্থা করা হয়েছে, আমরা টোকেন নেব সামনে গিয়ে, তারপরে দর্শন করব। তো আমরা এখন যাচ্ছি বদ্রীনাথ মন্দিরে। এই যে আমার পেছনে এখানে দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু পার্ক মতো বানানো হয়েছে এবং একটা জলাশয় মতো বানানো হয়েছে এবং এই সাইডে অনেকটা করে বাঁধানো হয়েছে, অনেকটা মানে লাইট দেওয়া হয়েছে, স্ট্রিট লাইট, এবং সেই স্ট্রিট লাইটগুলো রাত্রেবেলা জ্বললে বেশ ভালোই লাগবে। রাস্তাটা ভালো করে পাথর দিয়ে বাঁধানো হয়েছে। এখন যাচ্ছি আমরা বদ্রীনাথ টেম্পলের দিকে। চলুন, আমরা হেঁটে একটু ভুল পথে চলে এসেছিলাম যদিও, কিন্তু ভুল পথে না আসলে এই জায়গাটা দেখতে পারতাম না। বেশ দারুণ সুন্দর করে ঝিল টাইপের করা হয়েছে এবং ঝিলের চারিপাশ দিয়ে বেশ বাঁধানো হয়েছে বসার জন্য, জায়গাটাকে বেশ উন্নত করা হচ্ছে। এই দেখুন এখানে হোটেল আছে, এই হোটেলে আমরা খেলাম, চৌহান হোটেল রেস্টুরেন্টে। আর এই যে এখানে সম্পূর্ণ বাঁধানো। চলুন আমরা যাব বদ্রীনাথ মন্দিরের কাছে। পেছনের ওই জলাশয়কে বলা হয় শ্রী বদ্রীনাথ কুণ্ড, হ্যাঁ মানে কুণ্ড যেটাকে বলে, যেখানে জল থাকে, শ্রী বদ্রীনাথ কুণ্ড। তো সেটাকেই বেসিক্যালি বাঁধানো হয়েছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের পাশে এবং এখানেও আরেকটা এই কুণ্ড টাইপের বানানো হয়েছে, দেখুন জলাশয়। এখানে খাওয়া দাওয়ারের রেট মোটামুটি রিজনেবল, কেদারনাথের থেকে বেশ অনেকটাই কম, যেহেতু এখানে গাড়ি পৌঁছে যায়। এবং জলের বোতল যদিও 30 টাকা করে নিল রেস্টুরেন্টে, এবং খাওয়া দাওয়ার মোটামুটি নর্মালি, খেতে ভালো, খারাপ লাগলো না। একদম ওপরে এখন কেদারনাথে আমরা খেতে পাচ্ছিলাম না, খাবার দাবার একদমই ভালো নয়, মানে স্বাদে একদমই মানে পছন্দের হচ্ছে না। এখানে যেরকম খেয়ে নিলাম, খেতে পারলাম, হ্যাঁ, তো এটাই বিষয়। চলুন
2 বছর আগে বদ্রীনাথ মন্দিরে এসেছিলাম, তো এখনকার পুরো স্ট্রাকচারই পরিবর্তন হয়ে গেছে। কেদারনাথ যেরকম স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে, বদ্রীনাথে ইনফ্রাস্ট্রাকচারই পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। রাস্তায় খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাবো, তারপরে শেষমেশ খুঁজে পেলাম এবং সেই পথে এগোচ্ছি বদ্রীনাথ মন্দিরের দিকে। আশা করছি পৌঁছে যাব একটু সময়ের মধ্যেই। হ্যাঁ, আগেরবার যখন এসেছিলাম তখন সকালবেলা এসেছিলাম 7টার মধ্যে। এখন তো হ্যাঁ রাস্তা পেয়েছি, কিন্তু এই রাস্তা আগে অন্য দিক দিয়ে ছিল, বর্তমানে রাস্তাটা আলাদা করে দিয়েছে। হ্যাঁ, তবে নতুন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, ওটার জন্যই হয়তোবা এই অবস্থা। বদ্রীনাথের প্রথম দর্শন হলো এই যে বদ্রী বিশালের জয়, বদ্রী বিশালের জয়। এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে নদী বয়ে গেছে, এই যে বদ্রী বিশালের মন্দির। অতটা ভিড় না হলেও ভিড় কিন্তু ভালোই আছে। ঠিক আছে, আমরা যাব বদ্রী বিশালের মন্দিরে দর্শন করতে। এবার লাইন পড়েছে ঠিক উল্টো সাইডে, এই সাইডে লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন এই সাইডে লাইন পড়েছে, আমরা যাবো ওই সাইডে। এই যে অলকানন্দা নদী, তার পাশেই বদ্রী বিশালের মন্দির। এই দেখুন, বদ্রীনাথের মন্দিরে আছে ভগবান নারায়ণের মূর্তি, যা এখানে খুব ধুমধাম করে পূজিত হয়। কেদারনাথে যেমন ভক্তের সমাগম ঘটে, ঠিক তেমনই ভক্তের সমাগম ঘটে কিন্তু এই বদ্রীনাথ ধামে। আমরা লাইনে এসে দাঁড়ালাম। তো এখানে লাইনে দাঁড়ালাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং লাইন যা আছে মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে দর্শন হবে আশা করি, নয়তো 2 ঘন্টা হয়তো সময় লাগবে। আমরা এই পুজো দেওয়ার জন্য এই মানে বাকেট নিয়ে নিলাম। এই যে এর মধ্যে প্রসাদ আছে এবং তুলসীর মালা নিয়েছি। তুলসীর মালা এখানে 50 টাকা করে, এবং এই প্যাকেটগুলো যার মধ্যে প্রসাদ আছে এবং আরও সাজ সরঞ্জাম আছে পুজোর, সেটার দাম 100 টাকা করে। ঠিক আছে, 200 টাকার জিনিসও আছে, 50 টাকারও আছে। তো আগেরবারও আমরা পুজো দিয়েছিলাম, এরকম নিয়েছিলাম 50 টাকার, এবার 100 টাকাতে নিয়েছি। ঠিক আছে, লাইনটা দেখুন। এবং এখানে সাফ সাফাইয়ের কাজ ভীষণ পরিমাণ চলছে। পুলিশের প্যারেদারিও অনেক বেড়ে গেছে গতবারের তুলনায়, এবং এখন তো যুদ্ধ পরিস্থিতি, এখন আরও পুলিশের তৎপরতা বেড়েছে। তো এই জায়গা আপাতত ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করছিলেন, আমি একটা লাইভে এসেছিলাম কেদারনাথে, অনেকে জিজ্ঞেস করছিলেন যে এখানে পরিস্থিতি কেমন। এখানে পরিস্থিতি এখন ঠিকঠাক। ঠিক আছে, যে বদ্রী বিশালের মন্দিরের একদম কাছে চলে এসেছি। দেখুন ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে। উদ্বোধনের দিন সাজানো হয়েছে, মানে 4 তারিখ, আজকে 9 তারিখ, 5 দিনের মাথায়ও কিন্তু ফুল এখনও সুসজ্জিত আছে। জয়, এই যে চলে আসলাম সামনে, চলুন। অনেক সময় লাইনে দাঁড়ানোর পর আমাদের ভেতরে আসার সুযোগ হলো। ভেতরে আমরা দর্শন সেরে নিলাম। শাস্ত্র মতে আপনি কেদারনাথ ধাম দর্শন করে যদি বদ্রীনাথ ধাম দর্শন করেন, তাহলে আপনার দর্শনের পূর্ণতা পায়। আমরা এখান থেকে বাইরে বেরিয়ে এলাম। জয় বদ্রী বিশালের জয়। আমাদের দর্শন হয়ে গেল মোটামুটি 45 মিনিটের মধ্যে, কারণ লেট হলো। জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। কারণ লেট হলো, মন্দির বন্ধ ছিল, ভেতরে ভোগ প্রসাদ চলছিল, তার জন্য। এখন পুরো খালি, দেখুন মন্দির পুরো খালি। এখন গেলে দর্শন হবে, মানে আবার যদি কেউ যেতে চায় তারা দর্শন করতে পারে। আমরা ভেতরে অনেক সময় কাটালাম, দর্শন করলাম এবং মনটা আনন্দে ভরে গেল। বললাম সুদর্শনধারীর কাছে, বললাম যে সুদর্শন দিয়ে তো পাকিস্তানের অনেক ড্রোন ধ্বংস করে দিয়েছো, এবার পুরো পাকিস্তানকে ধ্বংস করে দাও। তোমার কাছে আসলাম, তোমার কাছে একটাই প্রার্থনা যে ভারতকে রক্ষা করো এবং শত্রুদের একদম নিঃস্ব করে দাও। কারণ তুমিই ছিলে যে মহাভারতের যুদ্ধ করেছিলে, কারণ প্রয়োজন ছিল, তো এখনও প্রয়োজন। ওই পাকিস্তান নামক কৌরবদের একদম ধ্বংস করে দাও। তো সুদর্শন আমাদের রক্ষা করেছে পাকিস্তানের ড্রোনের হাতে, তুমিও সুদর্শন দিয়ে পুরো পাকিস্তানকে একদম নিশ্চিহ্ন করে দাও। হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল, জয় হিন্দ। তো মোটামুটি 45 মিনিটের মধ্যে আমাদের বদ্রীনাথের দর্শন হয়ে গেল। এবার আজকে আমাদের একটা কাজ করতে হবে। আমরা ভেবেছিলাম মানা গ্রামে যাব, কিন্তু এখানে দর্শন করে মনে হলো ভেতরে বসে থাকি। 8 ঘন্টার উপর ভেতরে বসেছিলাম আমরা, এবং বসে থেকে এখন দেখছি ওয়েদার দেখুন পুরো মেঘলা হয়ে গেছে। এই সাইডটা এক্ষুনি বৃষ্টি আসবে। আমাদের এখনই পৌঁছাতে হবে যাত্রী নিবাসে, এবং পৌঁছে আমরা ওখানে রেস্ট নেব। আর তাছাড়া কাল সকালবেলার বাস ধরে আমরা রওনা দেব হরিদ্বারের উদ্দেশ্যে। মানা গ্রাম এবারও যাওয়া হলো না, যদিও টেনশন চলছে, ইন্ডিয়া পাকিস্তান টেনশন চলছে, এবং মানা গ্রাম হচ্ছে চায়নার বর্ডারে একদম। এবার এখান থেকে 50 টাকা করে লাগছে শেয়ার গাড়িতে মানা গ্রাম, এবং ওখান থেকেও আবার এখানে আসার জন্য 50 টাকা করে লাগবে। ঠিক আছে, তো ভেবেছিলাম যে যাব, তবে শরীর এতটাই ক্লান্ত। আমি দেখলাম প্রথম দিন যেদিন কেদারনাথ গেছিলাম, ওই দিন
মোট প্রায় 29 কিলোমিটার হাঁটা পড়েছে এদিক ওদিক করে। যেদিন কেদারনাথে ছিলাম সেই দিন 9 কিলোমিটার হাঁটা পড়েছে, যেহেতু কেদারনাথ মন্দিরে আমরা ঘুরেছি প্লাস সঙ্গে উপরে ভৈরবনাথ মন্দিরে গেছিলাম। আর যেদিন নামলাম সেদিন 22 কিলোমিটারের উপরে হাঁটা পড়েছে। হ্যাঁ, এবং এখন আর পা নেই, আস্ত নেই, যা তা অবস্থা। তো এখন আজকে সম্ভবত আর মানা গ্রামে যাওয়া হবে না। এখন হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট নেব, বা আমাদের ডরমিটরিতে গিয়ে আমরা একটু রেস্ট নেব, এবং যদি পারি রাত্রেবেলা যদি টিকিট করে রাখতে পারি তাহলে রাত্রেবেলা টিকিট করে রাখবো। কারণ আমরা একদম পুরো লাস্ট সিটে এসে বসেছিলাম। লাস্ট সিটে এসে বসলে খুবই চাপের বিষয়, যে লাস্ট সিটের থেকে মানে ভালোভাবে সার্ভিস নিয়ে যাওয়া, কারণ প্রচণ্ড মানে কি জার্কিং হয়, তো অসুবিধা হয়, এবং শরীর গা হাত পা এমনিতেই ব্যথা, তো অসুবিধা হয় আর কি, এটাই বলবো। তো দেখবো যে সামনের দিককার সিট নিয়ে কাল হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হওয়া। বদ্রীনাথ ধামে খরচের কথা বলতে গেলে বলতেই হবে, সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথের ভাড়া পড়লো আমাদের 600 টাকা, হরিদ্বারে ফেরার ভাড়া 700 টাকা, যাত্রী নিবাসে ডরমিটরি ভাড়া 500 টাকা, আর একজনের একদিনের খাওয়ার খরচ মোটামুটি 400 টাকা। কেদারনাথ ভ্রমণের সাথে যদি একদিন অ্যাড করে এই টাকাটাকে যুক্ত করা হয় তাহলেই কিন্তু আপনার বদ্রীনাথ ধাম ভ্রমণ সম্পন্ন হবে। আমরা এখান থেকে ফিরলাম যাত্রী নিবাসে, বিকালে আর কোথাও বের হইনি। রাত্রেবেলা বেরিয়েছিলাম ডিনার করার জন্য। তো এখন বাজে রাত 9টা, এখানে এখন টেম্পারেচার -1 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা গিয়েছিলাম সেই হোটেলে, যেই হোটেলে আমরা দুপুরবেলা খেয়েছিলাম। ওদের খাবার ভালো ছিল, তার জন্য আরেকবার আমরা গিয়েছিলাম। তো খাবার টাবার নিয়ে আমরা হোস্টেলেই ফিরছি, এবং ওখানে গিয়ে খাবো, কারণ ঠান্ডার মধ্যে এখানে আর বসলাম না। মাঝে বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এখানে ওষুধের দোকান টোকান আছে। আমাদের শরীর একটু খারাপ করেছে, পেট খারাপ করেছে, যদিও ওষুধ আমি নিয়ে এসেছি কিন্তু কাজ করছে না। জ্বরের ওষুধ টষুধ অনেক কিছুই আনা হয়েছে কিন্তু কোনো কাজ করছে না। এই যে মেডিকেল শপ, নেবো এখন দোকান থেকে ওষুধ। লাস্ট ডে, আজ আমরা সকাল সকাল এসে পৌঁছালাম বদ্রীনাথ ধামের বাস স্ট্যান্ডে, যদিও আমাদের আসতে আসতে লেট হয়ে গেছিল। তো গুড মর্নিং, এখন বাজে 5:50। আমরা আছি বদ্রীনাথের বাস স্ট্যান্ডে। এখানে এসে আমরা বাস পেলাম না, মানে বেসিক্যালি বলা চলে হরিদ্বারের ঋষিকেশের বাস পেলাম 7টার সময়। এখনও 1 ঘন্টা 10 মিনিট আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে। 4টের সময় বাস ছাড়ে হরিদ্বারের, তারপরে 5:30টার সময় শুনলাম একসাথে 12টা বাস বেরিয়েছে। তো আপনারা যদি হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেন তাহলে একটু তাড়াতাড়ি আপনাকে বেরোতে হবে, নাহলে আপনার এই জিনিসগুলো মিস হয়ে যাবে। এবার এখান থেকে ঋষিকেশ বলছে 11 ঘন্টা সময় লাগবে। 7টার সময় বেরোলে রাত 8টার সময় আমরা ঋষিকেশ পৌঁছাবো। এবার ঋষিকেশ অবধি ভাড়া পড়লো আমাদের 620 টাকা করে পার হেড। হরিদ্বার অবধি হয়তো আরও 30 টাকা বেশি হবে, কারণ ঋষিকেশ থেকে হরিদ্বারের দূরত্ব আর 25 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগে। ও রাস্তা ভালো, 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার আগে পৌঁছে দেয়। তো যদি আজকে পারি তাহলে আমরা হরিদ্বারে গিয়ে থাকবো, আর যদি না পারি তাহলে ঋষিকেশে থেকে যাব। এবং কাল আমাদের দুপুরবেলা হরিদ্বার থেকে দিল্লির ট্রেন, দিল্লি হয়ে তারপর আমরা ব্যাক হবো। তো এটা আমাদের মিস্টেক হয়ে গেল, 20 মিনিট লেটে আমরা বেরোলাম, আর একটু আগে বেরোনো উচিত ছিল। এটা আপনারা যাতে ভুল না করেন, আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিন। 5:30টার আগেই চলে আসবেন এই বাস স্ট্যান্ডে, 5টার মধ্যেই চলে আসবেন, কারণ তাহলে ইচ্ছা মতো সিট পাবেন। আমরা বাসে চললাম ঋষিকেশের দিকে। খুব কষ্ট হচ্ছিল, তাই রাস্তার গল্প ঘুমেই কেটে গেল। ঋষিকেশ থেকে অন্য বাস ধরে 6টার মধ্যে পৌঁছালাম হরিদ্বারে। এখানে একটু খুঁজে আমরা হোটেল নিলাম মাত্র 1500 টাকায়। এখানে আমরা 4 জন থাকতে পারবো। হরিদ্বারে এসে আমরা রুম নিলাম। এটা আমাদের 4 বেডের রুম, 1500 টাকা পড়েছে, নন এসিতে। জানলা আছে, এখন মেঘলা আকাশ, তো এসির এখন দরকার নেই আপাতত। নন এসিতে রুমটা খারাপ নয়, বেশ বড়সড় রুম, 6 জন থাকা যাবে, 4 জনের জন্য বেস্ট আপাতত। টিভি আছে, ফ্যান আছে 2টো, কোনো সমস্যা নেই। রাতে বেরিয়েছিলাম বাঙালি হোটেলে নৈশভোজ করতে। আমরা এখন হরিদ্বারের গলিতে বেরিয়েছি খাবার খাওয়ার জন্য। খুঁজছি দাদা বৌদির হোটেল। এখানে কিন্তু 1000 কোটি দাদা বৌদির হোটেল আছে, তো সাবধানে বুঝে শুনে এগোতে হবে অরিজিনাল দাদা বৌদি অবধি পৌঁছানোর জন্য। পুরনো দাদা বৌদির হোটেল, দেখি এই গলিতে যাব। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম দাদা বৌদির হোটেলে। এটা পুরনো হোটেল, যেটা
1956 সালে তৈরি। এখানে 1000 কোটি দাদা বৌদির হোটেল আছে। এবার কোন হোটেলে আপনি খাবেন সেটা জানবেন না, তবে হ্যাঁ সবাই বাঙালি, বাংলা থেকে এসছেন এবং অনেকে আবার এখানকারই লোকাল কিন্তু বাংলায় টাইপ করে বসে আছেন দাদা বৌদির হোটেল হিসেবে। পরপর করে 1000 কোটি দাদা বৌদির হোটেল নাম হয়ে গেছে, তার জন্য সেম নামই কপি করে পেস্ট। ঠিক আছে, চলুন এবার যাব আমাদের হোটেলে, গিয়ে ঘুমিয়ে পড়বো। আবার কাল এখান থেকে আমাদের ট্রেন। পরের দিন হরিদ্বার থেকে ট্রেন ধরে আমরা এসেছিলাম দিল্লি এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে, এবং এখানে আমাদের পর্ব শেষ হলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রী বদ্রী বিশালের জয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। এবারে আমাদের কেদারনাথ বদ্রীনাথ ধামের এই 5টি পর্ব এখানেই শেষ হলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সাজেস্ট করুন আমরা কী ধরনের ভিডিও আপনাদের জন্য পরবর্তীতে আনতে পারি। ধন্যবাদ, ভালো থাকুন।